গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব 15। আধার আজ ভার্সিটি শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে ওই দিন যেতে পারেনি, কারণ দাদাজান গ্রাম থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই সে আলোকে নিতে আসতে পারেনি। আর ওই বজ্জাত মেয়েটাও খান বাড়িতে যায়নি, এমনকি ভার্সিটিতেও আসেনি। সে কল দিয়েছিল গতকাল, কিন্তু কেউ কল ধরেনি। আর না, পরবর্তীতে তাকে কল দেওয়া হয়েছে। 3 দিন পর অবশেষে সে তার বউয়ের কাছে যাচ্ছে। আধার মনে মনে ভেবে নিয়েছে ওখানে গিয়ে মেয়েটাকে কয়েকটা কথা শোনাবে, সাথে কান দুটোও মলে দিবে। সে না হয় আসতে পারেনি, তাই বলে কি মেয়েটাও ফিরবে না? এই পাজি মেয়েটা দিন দিন আরও ঘাড়ত্তারা হয়ে যাচ্ছে। এইটাকে তাড়াতাড়ি সোজা করতে হবে, নয়তো ভবিষ্যতে তাকে আরও জ্বালিয়ে খাবে। আধার এসব ভেবে আনমনে হাসল। মাত্র 5 দিন মেয়েটাকে দেখেনি, অথচ তার মনে হচ্ছে 5 বছর ধরে দেখেনি। আধার আসার পথে ফুলের দোকান থেকে দোলনচাপা ফুল নিয়েছে। এটা নাকি মেয়েটার প্রিয় ফুল। আধার ঠোঁট কামড়ে স্টিয়ারিং ঘুরিয়ে রহমান বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। গাড়ি থেকে নামতেই তার নজর সর্বপ্রথম গেল বাগানে থাকা একটি কবরের উপর। দেখেই বোঝা যাচ্ছে সদ্য কাউকে কবর দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই দৃশ্যটা দেখে আধার কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কবরটা তো এখানে ছিল না। তাহলে এখন কিভাবে এল? আর কাকে কবর দেওয়া হয়েছে? এই 5 দিনের মধ্যে এমন কি ঘটেছে? তাকে কেউ কিছু বলেনি কেন? আধারের হৃদয়টা কেমন করে উঠল। সে বড় বড় পা ফেলে বাড়ির ভেতর যেতে চাইলে সিকিউরিটি গার্ড এসে জানালেন ভেতরে কেউ নেই। আধার থেমে গিয়ে পিছনে ফিরে সিকিউরিটি গার্ডকে ওই কবরটা দেখিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, ওটা কার কবর? রহিম মিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই বাড়ির একমাত্র ছেলের মুহূর্তেই আধারের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই বাড়ির একমাত্র ছেলে মানে রোহিত? কিন্তু এসব কিভাবে হল? কয়দিন আগেই না ছেলেটার বিয়ে হল? তাহলে এখন এসব? আধার উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, এটা কিভাবে হয়েছে? আর বাড়ির সবাই কোথায়? 3 দিন আগে রোহিত বাবা তার বুকে নিয়ে ঘুরতে গেছিল। রাতে ফেরার পথে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। আর রোহিত বাবাকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। পরিবারের সবাই সিটি হাসপাতালে আছে গি। আধার আর দাঁড়াল না, গাড়ি নিয়ে মুহূর্তেই ছুটে গেল হাসপাতালে উদ্দেশ্যে। ছেলেটার অকাল মৃত্যুতে তার বুকটা ফেটে যাচ্ছে। কিছুদিন আগেই কত খুশি ছিল নিজের ভালোবাসার মানুষটিকে বউ হিসেবে পাওয়ার জন্য, অথচ এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেল। ছেলেটার আর প্রিয় মানুষটির সাথে সংসার করা হলো না। সিটি হাসপাতালে পৌঁছে ইনফরমেশন ডেস্ক থেকে খোঁজ নিয়ে আইসিইউর দিকে বড় বড় পা ফেলে যায় আধার। কিছুদূর এগিয়ে আসতেই দেখতে পেল সবাই রুমের বাইরে থম মেরে বসে আছে। আধারের এলোমেলো দৃষ্টি আলোকে খুঁজে চলল, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। আচ্ছা, ওই মেয়েটা কোথায় গেছে? আধারকে এখানে দেখেও কেউ কিছু বলল না। আধার কি বলবে, ভাষা খুঁজে পেল না। সে নিজেই তো শকড। এমন কিছু হতে পারে সেটা কখনো কল্পনাও করেনি। তবুও সে নিজেকে সামলিয়ে আস্তে ধীরে হেঁটে ছায়ার পাশে গিয়ে দাঁড়ায়, তারপর কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, তোমার আপু কোথায়? না মানে তাকে দেখছি না যে। দুলাভাইয়ের কথা শুনে ছায়ার চোখ দুটো ভরে উঠল। সে কোনোমতে নিজের কান্নাকে গিলে খেয়ে বলল, আসুন আমার সাথে। আধার কপাল কুঁচকে মেয়েটার সাথে যেতে শুরু করল। আরেকটি আইসিইউর সামনে দাঁড়িয়ে আঙুল তুলে অবজারভেশন উইন্ডোর দিকে ইশারা করে কাপা কাপা গলায় বলল, ওই জয় আমার আপু ওখানে। আধার চমকে উঠে সেদিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে 404 বোল্ডের ঝটকা খেল। কেবিনের ভেতর বেডের উপর নিস্তব্ধ হয়ে শুয়ে আছে আলো। মেয়েটার মাথা, হাত পা থেকে শুরু করে সব জায়গায় ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা। মুখে অক্সিজেনের মাস্ক, এক হাতে রক্ত ও অন্য হাতে স্যালাইন চলছে। পাশেই ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে। হার্টবিট মাপার মেশিনে মেয়েটার হার্টবিট কম। আলোকে এই অবস্থায় দেখে আধার ঠোঁট কামড়ে ধরল। অনুভব করতে পারছে তার বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃদয়টা খামচে ধরেছে। সে তো মেয়েটাকে সুস্থ অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে এখন কেন মেয়েটার এই করুণ অবস্থা? গগারিতে শুধু ভাভাইয়া আর ভাবি ছিল না, আপু ছিল। তো 3 দিন হয়ে যাচ্ছে, অথচ আপুর গান ফেরেনি ছায়ার কথা শুনে আধার এক হাতে মাথা চেপে ধরে দেয়ালে হাত রাখল।
মেয়েটা হাসপাতালে 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ সে কিনা আরামে বাড়িতে বসেছিল। একবারের জন্যও কারোর থেকে সামান্য খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। উল্টো মেয়েটাকে মনে মনে বকে এসেছে। আধার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু পারছে না, তার যে কষ্ট হচ্ছে। খুব খুব কষ্ট হচ্ছে। এরই মধ্যে কারোর চিৎকারের আওয়াজ শুনে চমকে উঠল। গলাটা বেশ পরিচিত মনে হল। সে আর ছায়া তড়িঘড়ি করে আগের আইসিইউর দিকে গেল। কেবিনের ভেতর থেকে দুজন ওয়ার্ড বয় নিঃশব্দে স্ট্রেচারে করে মেঘলার নিথর, ক্ষতবিক্ষত দেহটাকে নিয়ে এসে পরিবারের সবার সামনে রাখল। কেউ একজন ধীর হাতে চেহারার উপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিতেই আর্তনাদ করে উঠলেন মিসেস রাজিয়া শেখ। নিজের আদরের মেয়ের ক্ষতবিক্ষত নিষ্প্রাণ মুখটা দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেঘলার শীতল দেহটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আর সেই কান্নায় হাসপাতালের করিডোরের বাতাস যেন ভারী হয়ে উঠল। দীর্ঘ 3 দিনের অসম লড়াই আর অসহনীয় শারীরিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মেঘলা। অথচ তারা স্বামী-স্ত্রী কেউই জানল না একে অপরের মৃত্যুর কথা। মেয়েটার হাতের মেহেদি মুছে যাওয়ার আগেই সে নিজেই এই দুনিয়া থেকে মুছে গেল। মুহূর্তেই হাসপাতালে কান্নার রল পড়ে যায়। আধার স্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে দূরে দাঁড়িয়ে রইল। তার শূন্য চোখের দৃষ্টি মেঘলার মুখশ্রীর দিকে নিবদ্ধ। এমনই একটা দিনে তো তার বোনটাও এইভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল। শুধু পরিস্থিতিটা আলাদা ছিল। চোখের সামনে অতীতের কিছু দৃশ্য ভেসে উঠতেই আধার দুহাতে নিজের মাথা চেপে ধরল। সে মানতে পারছে না রোহিত ও মেঘলার মৃত্যু। সে একটু হলেও তো এদের সাথে মিশেছে, এই পরিবারের সবার সাথে তার সম্পর্ক রয়েছে। অথচ একটা সুন্দর পরিবার এক মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ডক্টর ডক্টর ডক্টর। একজন নার্স হন্তদন্ত হয়ে ছুটে আসছে আর ডাক্তারকে ডাকছে। ডাক্তার এগিয়ে এলে নার্সটি ভয়ার্ত কণ্ঠে বলল, আইসিইউয়ের ওই পেশেন্টের অবস্থা খারাপ, উনার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। গি একথা শোনা মাত্র আলেয়া রহমান জ্ঞান হারিয়ে ফেললেন। মতিউর রহমান নিজের বুক চেপে ধরে ধপ করে ফ্লোরে বসে পড়লেন। মাহবুব রহমান ও নীলিমা রহমান ছেলে বোমাকে হারিয়ে আগে থেকেই ভেঙে পড়েছিলেন। এখন আবার আরেকজনকে হারাতে বসে তারা নিজেদের সামলাতে পারলেন না। ফ্লোরের মাঝে বসে নীলিমা রহমান হাউমাউ করে কেঁদে উঠে বিলাপ করতে শুরু করলেন। তাদের সুখের পরিবারটা শেষ হয়ে গেল। ছায়া মায়া এত শোক সইতে পারল না। মুহূর্তেই দুই বোন শক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। ওইদিকে মাহিন পাথর হয়ে আছে। বোন ভাইকে হারিয়ে ছেলেটা কথা বলতেও ভুলে গেছে। এখন আবার আরেক বোনকে হারাতে চলেছে। সে নিজের কষ্টকে চেপে রেখে পরিবারের সবাইকে সামলানোর চেষ্টা করল আর ছায়া মায়াকে দ্রুত কেবিনে শিফট করিয়ে দিল। ডাক্তারের পিছু পিছু আধারও ছুটে এসেছে। তার ভেতরে প্রবেশ করার অনুমতি না থাকলেও বাইরে অবজারভেশন উইন্ডোর সামনে দাঁড়িয়েছে। এক হাত গ্লাসের মাঝে রেখে অন্য হাতে নিজের বুকটা চেপে ধরল। বাইরে রিসিপশনের ভিড় আর কোলাহল থাকলেও আইসিইউর গ্লাসের এপাশে সব থমকে আছে। মনিটরের সবুজ রেখাটা এখন আর আগের মতো নাচছে না, বরং ক্লান্ত হয়ে ধীর পায়ে এগোচ্ছে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। ডিজিটাল স্ক্রিনের সংখ্যাটা দ্রুত কমছে। ৪২, ৩৮, ৩৫। ডাক্তার দ্রুত আলোর চোখের মণি আর পালস চেক করে নার্সের দিকে তাকিয়ে ছোট করে বললেন, ডিফিব্রিলেটরটা নিয়ে আসুন জলদি। মুহূর্তের মধ্যে নার্স মেশিনটি এগিয়ে দিলেন। প্যাডেল দুটিতে জেল মেখে ঘষে নিয়ে ডক্টর আলোর বুকের নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। উচ্চ ভোল্টেজের সেই বৈদ্যুতিক শক স্পর্শ করা মাত্রই আলোর নিথর শরীরটা একবার ঝটকা দিয়ে সজোরে বিছানা থেকে উপরে উঠে এল। মেশিন সরাতেই নিস্তেজ শরীরটা আবার বেডের উপর আছড়ে পড়ল। ডক্টর মনিটরের দিকে এক পলক তাকিয়ে আবারও একই প্রক্রিয়ায় শক দিলেন। যান্ত্রিক সেই শব্দের সাথে মেয়েটার ছোট্ট শরীরটা বারবার কেঁপে উঠছে। কয়েকবার চেষ্টার পর একসময় মনিটরের সেই সোজা হয়ে যাওয়া রেখাটা হঠাৎ মৃদু কেঁপে উঠল। একটা ছন্দ ফিরে আসতেই কেবিনে উপস্থিত সবার চোখে মুখে দীর্ঘক্ষণ পর স্বস্তির আভা দেখা দিল। তবে আলোর হৃদস্পন্দন এখনও স্বাভাবিক নয়, অত্যন্ত ক্ষীণ আর ধীর লয়ে তার হার্ট বিট করতে শুরু করেছে। মৃত্যুর দুয়ার থেকে মেয়েটা ফিরে এলেও বিপদ এখনও পুরোপুরি কাটেনি। ডক্টর একটা ইনজেকশন পুশ করে আবারও পেশেন্টকে চেক আপ করে নার্সকে কিছু বলে বেরিয়ে এলেন। উনাকে দেখা মাত্রই আধার এলোমেলো পায়ে এগিয়ে এসে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, ও বাঁচবে তো ডক্টর? নাকি সবার মতো আমাকে ছেড়ে চলে যাবে ওই নিষ্ঠুর আকাশের বুকে? ডাক্তার সাহেব আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এখন শিওর কিছু বলতে পারছি না। কারণ উনার লাইফ রিস্কে রয়েছে।
উনি গাড়ির ব্যাক সিটে থাকলেও মাথায় বেশ গুরুতরভাবে আঘাত পেয়েছে। এই মাথায় আঘাত পাওয়ার ফলেই মেঘলা নামের পেশেন্টের মৃত্যু হয়েছে। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি উনাকে বাঁচাতে, কিন্তু শেষমেশ আমাদের হাতে কিছু ছিল না। এখন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন এই পেশেন্টের যেন জ্ঞান ফিরে এবং হার্ট বিট অস্বাভাবিক না হয়। আরেকবার যদি এমন হয় তাহলে উনাকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ দ্বিতীয়বার উনার শরীর বৈদ্যুতিক শক নেওয়ার জন্য উপযুক্ত নয়। কথাগুলো বলে ডাক্তার চলে যায় ওখান থেকে। আধার পাথরের ন্যায় দাঁড়িয়ে থেকে সমস্ত কথাগুলো হজম করল। তারপর কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। পাশেই একটা মসজিদ রয়েছে। সে অজু করে জুতো খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। তারপর মিহরাবের সামনে হাঁটু ভেঙে বসে ছলছল চোখে তাকিয়ে থেকে অভিযোগের সুরে বলে উঠল, কেন কেন তুমি বারবার আমার সাথে এমনটা করো? প্রথমে আমার পুরো পরিবারকে কেড়ে নিলে। তাদেরকে না হয় আমি খুব ভালোবাসতাম, তাই আমার থেকে ছিনিয়ে নিয়েছ। কিন্তু ওই মেয়েটাকে তো আমি ভালোবাসি না, তাহলে কেন তুমি ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছ? এই হারানোর ভয়ে তারে আমি ভালোবাসলাম না, অথচ তুমি আজ আবারও আমার সেই ভয়টাকে সত্য করে দিলা। আমার ভাগ্য কি এতটাই খারাপ? আমি কি একটুও সুখ, শান্তি, ভালোবাসা ডিজার্ভ করি না? আমি তো তারে আমার জীবনে চাইনি, এই তুমিই আমার জীবনে তাকে এনে দিয়েছ। আর এখন এই তুমিটাই তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছ। ওই মেয়েটাকে যদি নেওয়ারই হতো তাহলে কেন আমার ভাগ্যের সাথে জড়ালে? আমার সাথে এত কিছু করার পরেও আমি তোমাকে ভুলিনি, সবসময় চেষ্টা করেছি তোমার ইবাদত পালন করার। নিজের খারাপ ভাগ্য মনে করে সব মেনে নিয়েছিলাম। ভেতরে ভেতরে প্রতিনিয়ত একটু একটু করে গুমরে মরি। আমাকে বোঝার মতো কেউ নেই। আচ্ছা, একটুও কি আমার উপর তোমার মায়াদয়া হয় না? তোমার এই বান্দা নিজের প্রিয়জনদের হারাতে হারাতে ক্লান্ত, বড্ড ক্লান্ত। আমি আর এই যন্ত্রণা সইতে পারব না। এবার অন্তত রেহাই দাও আমাকে, নয়তো আমাকেই নিজের কাছে নিয়ে যাও। তবুও আলোকে আধারের জীবন থেকে কেড়ে নিও না। ওই পাগল মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারব না, ওকে চাই আমার। তুমি এইভাবে আমার বুকে ছিনিয়ে নিতে পারো না, আমি দিব না তাকে। একটুও দিব না। একনাগারে কথাগুলো বলে থামল আধার, হাতের বাহুতে মুখ লুকিয়ে কেঁদে দিল। কেউ জানি বলেছিল পুরুষদের কাছতে নেই, অথচ আজ এক পুরুষ সবকিছু ভুলে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। আজ আধার খানের সকল গুমর এক মুহূর্তেই ভেঙেচুরে শেষ। সময় বড্ড নিষ্ঠুর। এই সময় কারোর জীবনে সুখ বয়ে আনে ও কারোর জীবনে দুঃখ। ভাগ্য যে কখন কোনো মুহূর্তে ঘুরে যাবে সেটা বোঝার বড়ই দায়। এই তো কিছুদিন আগেই রহমান পরিবারে কতই না সুখ, শান্তি, আনন্দ ছিল। অথচ এক কালবৈশাখী ঝড়ের উত্থানে সবকিছু তছনছ করে দিয়েছে। সুখের পর দুঃখ নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। আমরা কে কখন কোনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করব সেটা কেউই বলতে পারব না। ঠিক তেমনি মেঘলা, রোহিত জানত না তাদের বিয়ের পর আর সংসার করা হবে না। তাদের যে চলার পথ এতটুকুই ছিল। তারা কি কেউ কখনো এটা ভেবেছে? কখনো হয়তো কল্পনাও করেনি। আমরা যেটা ভাবি ঠিক তার উল্টোটাই ঘটে যায়। কারণ আমাদের ভাবনাচিন্তার আগেই ওপরওয়ালা সবকিছু ঠিক করে রাখেন। উনিই তো এই দুনিয়ার মালিক। আর আমরা শুধু এই সুন্দর পৃথিবীর অতিথি, তাও ক্ষণিকের জন্য। মেঘলার মৃত্যুর একদিন পর তাকে রোহিতের পাশেই কবর দেওয়া হয়। দুই পরিবারের এখনও কেউই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা মেনে নিতে পারছে না। তাদের মনে কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলেই আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু স্বপ্ন আর ভাঙল কই? এটা যে বাস্তব। আর বাস্তব যতটাই কষ্টের হোক না কেন, তবুও বুকের মাঝে পাথর চেপে রেখে মেনে নিতে হয়। কারণ আমাদের কারোর হাতেই কিছু করার নেই। আর না সামর্থ্য আছে। আধার শ্বশুর বাড়ির লোকের সাথে হাতে হাত মিলিয়ে সব কাজ শেষ করে বিকেলের দিকে হাসপাতালে ফিরে এল। আলোর এখনও জ্ঞান ফেরেনি। তেমন কিছু উন্নতিও হয়নি। এটা নিয়ে সে গতকাল রাত থেকে বারবার মসজিদে ছুটে যাচ্ছে আর উপরওয়ালার কাছে প্রার্থনা করছে। তার উপর যদি উনার একটু দয়া হয় আর মেয়েটাকে ফিরিয়ে দেয়, এছাড়া তার কিছুই চাওয়ার নেই। আজ বড্ড মাইগ্রেনের ব্যথা উঠেছে আধারের। চোখ দুটো কেমন ঝাপসা ঝাপসা হয়ে আসছে। মনের সাথে শরীরটাও ভীষণ দুর্বল। হয়তো মানসিক চাপ আর নিতে পারছে না। আধার নিজেকে বাইরে থেকে শক্তপোক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। অজানা ভয় এসে হানা দিয়েছে তার হৃদয়ে, যেটার মধ্যে থেকে সে চাইলেও বেরিয়ে আসতে পারছে না।
আধার এলোমেলো পায়ে হেঁটে এসে আইসিইউর সামনে দাঁড়ায়। তার সাথে মতিউর রহমান ও মাহিন রয়েছে। আর বাকিরা সবাই অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। একটু পরই দরজা খুলে বেরিয়ে এলেন ডক্টর। আধার উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ ঠিক আছে তো ডক্টর? ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, আই অ্যাম সরি মিস্টার খান। উই ডিড আওয়ার বেস্ট বাট হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। শি ইজ ইন আ কোমা নাও। একথা শুনে আধার কয়েক পা পিছিয়ে গেল। মতিউর রহমান নিজের মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। তার আদরের মেয়ে নাকি কোমায়? এটা আদৌ মেনে নেওয়া যায়? মাহিন উনাকে সামলানোর চেষ্টা করছে। একের পর এক ঝটকা খেয়ে মনে হচ্ছে এবার না সে নিজেই স্ট্রোক করে। এত কষ্ট যে আর সহ্য হচ্ছে না। আধার কিছুক্ষণ চুপ থেকে ন্যানো সেকেন্ডের মধ্যেই তেরে এসে দুহাতে ডাক্তারের এপ্রনের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন তাই না? ওই পাজি মেয়েটা আপনাকে এসব শিখিয়ে দিয়েছে? ও তো আমাকে জ্বালাতে খুব ভালোবাসে, তাই এমন জঘন্য প্ল্যান করেছে। সাথে আপনাকেও দলে টেনে নিয়েছে, রাইট? এই ডক্টর, চুপ করে আসেন কেন? কথা বলুন আর আমাকে বলুন এসব মিথ্যে। আমার আলো কখনোই কোমায় যেতে পারে না। ও একটু কথা না বলে থাকতে পারে না, সেখানে কোমায় যাওয়া অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। ডাক্তার আধারের উদ্দেশ্যে শান্ত গলায় বললেন, শান্ত হন মিস্টার খান। আই নো আপনার এখন মনের অবস্থাটা কেমন। বাট এসব বললেই কি আপনার ওয়াইফ কোমা থেকে ফিরে আসবে? আর আমি অ্যাজ আ ডক্টর সেখানে কেন আপনাকে মিথ্যে বলবো, তাও এই সিরিয়াস বিষয় নিয়ে? লিসেন মি খান, আপনার ওয়াইফ কোমায় গেলেও বেঁচে আছেন। আর উনার ঠিকঠাকভাবে চিকিৎসা চললে একদিন না একদিন জ্ঞান ফিরে আসবে। হতে পারে 1 মাস, 8 মাস, 1 বছর বা 5 বছর। তবুও দিন শেষে আপনি আপনার ওয়াইফকে ফিরে পাবেন ইনশাল্লাহ। এখন শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই আই হোপ উনি আপনাকে নিরাশ করবেন না। ধৈর্য? আর আধার? সে তো ডক্টরের কথাগুলো শোনা মাত্রই জ্ঞান হারিয়েছে ফেলেছে। ফ্লোরে পড়ে যেতে নিলে ডাক্তার চমকে উঠে আধারকে ধরে ওয়ার্ড বয়কে ডেকে স্ট্রেচারে করে পাশের কেবিনে শিফট করা হল। এই লোকটার আবার কি হলো কে জানে। পুরো 24 ঘণ্টার পর আধারের জ্ঞান ফিরে এসেছে। সে বেড থেকে উঠে হাতের স্যালাইন টেনেটুনে খুলে ছুঁড়ে মেরে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এই মেয়েটা কিভাবে পারল তাকে ছেড়ে কোমায় চলে যেতে? একটুও কি বুক কাঁপল না? আধার সোজা আইসিইউর রুমে প্রবেশ করল। বজ্জাত মেয়েটা তাকে যন্ত্রণার মধ্যে ফেলে কি আরামসে ঘুমাচ্ছে। তার বুঝি কষ্ট হচ্ছে না? তুমি তো বড়ই স্বার্থপর মেয়ে বেরোলে। এইভাবে আমাকে একা করে দিয়ে কোমায় যেতে লজ্জা করল না? আরে তোমাকে তো একটু দূরে থাকতে বলেছিলাম। তাই বলে এত দূরে সরে যাবে? আধার কথাগুলো বলে আলোর পাশে বসল। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে মেয়েটার ডান হাত ধরে নিজের গালে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, কেন করলে এমনটা মিসেস খান? আমি এখন কার সাথে ঝগড়া, দুষ্টুমি, রাগারাগি করব? কার চুল, জামাকাপড় ধরে টানাটানি করব? কাকে বকাব, কি কথা শোনাব? কে আমাকে রেঁধে খাওয়াবে, যত্ন করবে? রাত হলে এখন কে আমার ঘুমের সুযোগ নিয়ে বুকের মাঝে এসে শুয়ে থাকবে? এই আমিটাকে কে হুটহাট করে ছুঁয়ে দিবে? আমার মাইগ্রেনের ব্যথা উঠলে ম্যাসাজ করে দিবে কে? আর আমি কার কোলে মাথা রাখব? নিজের মাকে হারানোর পর এই তোমার কোলেই মাথা রেখেছি, সাথে তোমার বুকেও। অথচ আজ থেকে তুমি আমি কাছাকাছি থেকেও থাক বহু দূরে। এই দূরত্ব মেনে নিতে যে বড্ড কষ্ট হচ্ছে মিস কালো। আলো, আমার আলো। আধার আনমনে হাসল। উঠে এসে মেয়েটার দিকে ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সরি, আমি খুব সরি। আর কখনো তোমাকে হার্ট করব না। তুমি শুধু এই পচা আমিটার কাছে একবার ফিরে এসো, আমি কথা দিচ্ছি কখনো তোমার মনে কষ্ট দিব না। তবুও তুমি ফিরে এসো। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ এল না। আধারের এক চোখ থেকে টুপ করে অশ্রু পড়ল মেয়েটার চোখের পাতায়। আধার আলতো হাতে পানি মুছে দিয়ে বন্ধ 2 চোখের পাতায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, সমস্যা নেই, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তবুও দিন শেষে এই তোমাকেই চাই আমার। শুধুই তোমাকে। একটু থেমে পুনরায় আওড়াল, তোমার সব দুঃখ কষ্ট আমার হোক।
আলোকে অন্য প্রাইভেট হাসপাতালে শিফট করা হয়েছে। এখান থেকেই মেয়েটার সব চিকিৎসা চলবে। আধার চায়নি আলো তার থেকে দূরে থাক। তাই তো সবাইকে বুঝিয়ে সুঝিয়ে নিজের এলাকায় নিয়ে এসেছে, যাতে তার যাওয়া আসায় কোনোরকম সমস্যা না হয়। আর সে অহেতুক সময়ও নষ্ট করতে চায় না। পারলে খান বাড়িতে নিজের বেডরুমেই এনে রাখত মেয়েটাকে। আধার সবকিছু ঠিকঠাক করে বাড়িতে ফিরে এল। আজ কটা দিন ধরে বাড়িতে আসেনি, আর না ভার্সিটিতে গিয়েছে। অবশ্য নিজের সমস্যার কথা জানিয়েছে। শোভহান খান নাতবুয়ের এমন পরিস্থিতির কথা শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসিখুশি একটা মেয়ের কি থেকে কি হয়ে গেল। বাড়িতে ফিরে আধার সোজা নিজের রুমে চলে যায়। তার কেন জানি নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে। সে যদি ওই দিন মেয়েটাকে না রেখে আসত, তাহলে হয়তো এখন এই দিনটা দেখতে হতো না তাকে। নিজের একটা ভুলের জন্য সব শেষ। রুমের ভেতরে পা রাখতেই আধারের বুকের ভেতরটা মোচ দিয়ে ওঠে। চোখের সামনে তাদের কাটানো দৃশ্যগুলো ফুটে উঠল। ওই তো, ওই সোফায় তার কোলে বসে থেকে সেদিন চুমু খেল মেয়েটা। অথচ সে বিরক্ত হয়েছিল। মেয়েটা যতবার কাছে এসেছে ঠিক ততবারই সে দূরে সরিয়ে দিয়েছে, আর আজ যখন মেয়েটা সত্যি সত্যিই তার থেকে বহু দূরে, তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আধার লম্বা শ্বাস নিয়ে ভেতরে এসে আলমারি খুলে আলোর একটা ওড়না বের করল। তারপর ওইটা হাতে নিয়ে বিছানায় বসে নাকমুখ ডুবিয়ে ঘ্রাণ টেনে নিল। মেয়েটা তার কাছে না থেকেও পুরো অস্তিত্ব রেখে গিয়েছে এই পুরো রুম জুড়ে। হঠাৎই কারোর খিলখিল করে হেসে ওঠার শব্দ শুনে আধার চমকে উঠল। তড়াক করে পাশে তাকিয়ে দেখল আলো সোফায় বসে থেকে হাসছে। হাসতে হাসতেই মেয়েটা বলে উঠল, কি ব্যাপার স্যার? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? আপনি না আমাকে ওই দিন ছুঁড়ে মেরে বলেছিলেন দূরে থাকতে? এই দেখুন না, আমি আপনার কথা রেখেছি। নিজেকে আপনার থেকে বহু দূরে সরিয়ে নিয়েছি। এখন তো খুশিতে আপনার ডান্স করার কথা। কারণ আপনাকে কেউ বিরক্ত করবে না, জ্বালাবেও না, সাথে চুমুও খাবে না। এই পাগল আমিটার সাথে সংসার করতে হবে না, আর দায়িত্বও পালন করতে হবে না। অবশেষে আপনি মুক্ত। এখন আলোবিহীন সুখে শান্তিতে থাকুন গু। বলেই হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। আধার ছুটে এসে চিৎকার করে বলল, প্লিজ আলো, আমাকে ছেড়ে যেও না। আমি তুমি বিহীন কিছুতেই থাকতে পারব না। আমি আর কখনো বলবো না তোমাকে দূরে যেতে। আমার মুক্তি চাই না মিসেস খান, একটুও চাই না। শুধু তোমাকে চাই। কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল আধার। তখনই রাত দরজার চৌকাঠে হেলান দিয়ে তাচ্ছিলের সুরে বলল, আমার থেকে আলোকে কেড়ে নিয়েছ তুমি, আর তোমার থেকে কেড়ে নিয়েছে ওপরওয়ালা। ব্যাপারটা দারুণ ব্রো। রাতের কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। বুয়ের শোকে এমনিতেই আধারের মাথা ঠিক নেই, তার ওপর ছেলেটার এমন কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। চোখের পলকে আধার তেরে এসে রাতের নাক বরাবর ঘুষি মেরে দিল। শার্টের কলার খামচে ধরে গর্জে উঠল, ওই মেয়েটা কখনোই তোর ছিল না। ও আমার বউ, আমার সব কিছু। শুনেছিস তুই? আলো শুধু আধার খানের। আর আমি না, তুই এসেছিস আমাদের মাঝখানে। তাই নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর, নয়তো এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব গো। বলেই রাতকে দরজার বাইরে ছুঁড়ে মারতেই খেয়াল করল শোভহান খান দাঁড়িয়ে আছেন। আধার কিছু না বলে ভেতরে চলে গেল। আর রাত উঠে দাঁড়িয়ে নাকের রক্ত মুছে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। শোভহান খান ধীর পায়ে হেঁটে রুমের ভেতর প্রবেশ করে দেখেন তার নাতি ওড়না জড়িয়ে ধরে নিচে বসে আছে। তিনি এগিয়ে এসে বিছানায় বসে ধীর কণ্ঠে বললেন, এমন করছো কেন দাদুভাই? তুমি তো মেয়েটাকে ভালোবাসো না তাহলে? আধার শব্দ করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, বাসি তো দাদাজান, খুব ভালোবাসি। আর সেটা বুঝতে অনেক দেরি করে ফেললাম, তাই তো মেয়েটা আমাকে শাস্তি দিচ্ছে গিয়ে। অবশেষে আধার আজ নিজের ভালোবাসার স্বীকারোক্তি করল। সে দাদাজানের কাছে এগিয়ে এসে দুই পা চেপে ধরে বাচ্চাদের মতো আবদার করল, ওই মেয়েটাকে এনে দাও না দাদাজান। তুমিই তো আমাকে দিয়েছিলে, কিন্তু আমি সঠিক মূল্য দিতে পারিনি। কিন্তু এখন আমি প্রমিস করছি, মেয়েটাকে একটুও অবহেলা করব না, ওকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখব। তবুও তুমি আমার বুকে এনে দাও। ও দাদাজান, তুমি চুপ করে আছো কেন? আমি যখন চাইনি তখন হুট করে এনে দিয়েছ, আর এখন এত করে চাচ্ছি তবুও তুমি নিশ্চুপকু। শোভহান খানের বুকটা ফেটে যাচ্ছে। কোনমতে নিজের চোখের পানিকে আটকে রেখে ধরা গলায় বললেন,
তুমি নিজের অনুভূতি থেকে পালাতে চেয়েছিলে, কিন্তু আজ দেখ, সেই তুমিই নিজের ভালোবাসার কথা স্বীকার করছ। শুধু তফাৎ, মেয়েটা এখন তোমার কাছে নেই। অথচ মেয়েটা এতদিন তোমার কাছে ছিল, কিন্তু তুমি তাকে বুঝতে পারোনি। সারাক্ষণ দূর দূর করেছ। কথায় আছে না, কেউ সহজেই কিছু পেয়ে গেলে সেটার মূল্য দিতে জানে না। ঠিক তেমন তুমি। আজ মেয়েটার অস্তিত্বকে হারিয়ে তুমি নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছ। আর যদি এমনটা না হতো, তাহলে তুমি কখনোই ভালোবাসা স্বীকার করতে না, কারণ আধার খান মোচকাবে, তবুও ভাঙবে না। কিন্তু আজ তোমাকে ভাঙতেই হলো, তাও খুব বাজেভাবে। কথাগুলো বলে সোবহান খান চলে গেলেন। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লোরের মাঝে শুয়ে পড়ল। সে যেটার থেকে এতদিন পালিয়ে বেরিয়েছিল, আজ পরিস্থিতি সেটার মধ্যেই তাকে বন্দি করে দিয়েছে। সে এখন চাইলেও আর এই ভালোবাসা নামক ধ্বংসের মাঝ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে না। কারণ সে নিজেও এর শেষটা দেখতে চায়। দিন শেষে যদি তাকে ধ্বংসই হতে হয়, তাহলে সে ভালোবেসেই না হয় ধ্বংস হবে। তবুও সে ভালোবাসবে। কেটেছে মাসের পর মাস। পাল্টেছে সব কিছুই। তবুও কাছের মানুষদের ভুলতে পারেনি কেউই। অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে রোহিত, মেঘলার মৃত্যু ও আলোর কোমায় চলে যাওয়ার প্রভাব ভালোই পড়েছে দুই পরিবারে। মেঘলার বাবা মেয়ের মৃত্যু সইতে না পেরে তিনিও ইন্তেকাল করেছেন বহু আগেই। মাহিন কোনোমতে নিজের মাকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকছে। নয়তো স্বামী মেয়ের স্মৃতিতে তিনিও শেষ হয়ে যাবেন। ওই দিনের অ্যাক্সিডেন্টের পর আধার পুলিশের সাহায্য নিয়ে মাতাল ট্রাক চালককে ধরে জেলে ভরেছে। সাথে ৩ জন মানুষের জীবন নষ্ট করার জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও করেছে। এদের মতো কিছু কিছু লোক নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালিয়ে অন্যকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। এমন মানুষদেরকে তো ওই যানবাহন দিয়েই চাপা দেওয়া উচিত। শুধু শুধু নিজেদের গাফিলতির কারণে অন্যের প্রাণ কেড়ে নেয়। মাহবুব রহমান ও নীলিমা রহমান বুকে পাথর চেপে রেখে নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছেন। তবে ছেলেকে হারিয়ে উনারাও ভালো নেই। ছায়া মায়া চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে আসার। কিন্তু পারছে না। খারাপ মুহূর্তগুলো বারবার মনে এসে হানা দিয়ে ক্ষতস্থান তাজা করে দেয়। তারা কতদিন যে স্কুল কলেজে যায়নি সেটার হিসাব নেই। এই তো গত ৩ মাস আগে থেকে যেতে শুরু করেছে। মতিউর রহমান ও আলেয়া রহমান কোনোমতে নিজেদেরকে শক্ত করে রেখেছেন। নয়তো পরিবারকে সামলাবে কিভাবে? সবাই যদি এইভাবে ভেঙে পড়ে, তাহলে কি করে চলবে? হাসপাতালে সবাই মিলে সপ্তাহে একবার করে আলোকে দেখতে যায়। সময়ের সাথে সাথে মেয়েটার শরীরের সব ক্ষতস্থান মিশে গেলেও কখনো চোখ মেলে তাকায়নি। আর না একটু নড়াচড়া করেছে। কেমন পুতুলের ন্যায় সারাক্ষণ শুয়ে থাকে, মাঝে মধ্যে চোখের কার্নিশ বেয়ে অশ্রুও পড়তে দেখা যায়। বিশেষ করে যখন তার কাছে পচা আধার সার থাকে, তখন মানুষটা দিনের বেলা না থাকতে পারলেও সারারাত থাকে। এই কয়েক মাসের মধ্যে একবারের জন্য খান বাড়িতে রাত কাটায়নি। সবসময় হাসপাতালে অর্ধাঙ্গিনীর পাশের বেডে থেকেছে। কখনো কখনো মেয়েটাকে দেখতে দেখতে পুরো রাতও পার করে দেয়। খুব ইচ্ছে করলে মেয়েটার বুকে মাথা রেখে চুপটি করে থাকে। আধারের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। সে আগের থেকেও বেশি গম্ভীর হয়ে গেছে, সাথে ক্ষিপ্ত হয়েছে। কেউ কিছু বললেই সে ছাদ করে উঠে। দাদাজান ও শ্বশুর বাড়ির লোক ব্যতীত কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। এমনকি ভার্সিটিতেও সে অনেক স্ট্রিট হয়ে গেছে। কেউ পড়ায় অমনোযোগী হলে বা পরীক্ষার সময় উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলে সোজা ফেল করে দেয়, সাথে কঠিন কঠিন বাক্য তো রয়েছেই। আগের থেকেও বেশি এখন সকল স্টুডেন্ট স্যারকে ভীষণ ভয় পায়। আলোর বন্ধুমহলদের কিছু জানানো হয়নি। তারা খোঁজ নিলে বলা হয়েছে আলো তার স্বামীর কাছে গিয়েছে কয়েক মাসের জন্য। শুধু শুধু ছেলেমেয়েদের কষ্ট দিয়ে লাভ নেই। এতে পড়ালেখার ক্ষতি হবে। আজকাল ভার্সিটিতেও থাকতে ইচ্ছে করে না আধারের। কারণ যেখানেই তাকায় সেখানেই মেয়েটার স্মৃতি মনে পড়ে। এই যে প্রতিদিন ক্লাসে প্রবেশ করা মাত্রই সে লাস্ট বেঞ্চের দিকে তাকায়। মেয়েটা ওখানে বসে থেকে বান্ধবীদের সাথে ফাসুর-ফুসুর করত, আর তার বকা শুনত। বাগানে গেলে মনে হয় মেয়েটা তার চোখের সামনে ফুল চুরি করার চেষ্টা করছে। ক্যাম্পাসের দিকে তাকালে শুনতে পায় মেয়েটা গিটার নিয়ে গান গাইছে। সে কতবার যে আড়াল থেকে মেয়েটার মিষ্টি কণ্ঠের গান শুনেছে তার কোনো হিসেব নেই। কফি খেতে খেতে ৫ তলা থেকে আর মেয়েটাকে খিলখিল করে হাসতে দেখা যায় না। এই পুরো ভার্সিটিতে মেয়েটার কতশত স্মৃতি রয়েছে। অথচ আজ সেই উড়ন্ত পাখিটাই নেই। আধার দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চশমা পরে করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। হঠাৎই কিছু একটা দেখে পা জোড়াস্লথ হয়ে গেল। একটা মেয়ের চুলের বিনুনি চেপে ধরে আছে এক ছেলে।
মেয়েটা নিজের বিনুনি ধরে টানাটানি করছে আর ছেলেটাকে বকছে। এই দৃশ্যটা দেখে আধার আনমনে হাসল। সেও তো তার বউয়ের মাথার চুল ধরে টানাটানি করত। মেয়েটাকে বিরক্ত করতে তার আলাদাই মজা লাগত। আর এখন সে প্রতিটা মুহূর্তে সব কিছু মিস করে। হয়তো একটু বেশিই। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাসপাতালে যায় আধার। শোভহান খানও মাঝে মধ্যে তার নাতবুকে দেখতে আসেন এবং গল্প করে যান। উনার সাথে কয়েকবার তাহমিনা খানও এসেছিলেন। তিথি বাড়িতে আসলেই আগে হাসপাতালে আসে। তারপর ভাবির সাথে একা একা বকবক করে সময় কাটায়। রাত কয়েকবার এসেছিল, তবে বড় ভাইয়ের অবর্তমানে। এই খবরটা একদিন কানে যাওয়ার পর আধার নার্সের সাথে রাগারাগি করেছিল। কারণ সে সাফ সাফ জানিয়ে দিয়েছিল আলোর কেবিনে সে ব্যতীত অন্য পুরুষ যেন না প্রবেশ করে। এমনকি সে লেডি ডক্টরের অধীনে মেয়েটাকে রেখেছে। ভিআইপি ডাবল বেডের কেবিনসহ দুজন নার্সকে নিয়েছে। যেন তারা সারাদিন মেয়েটার পাশে থেকে দেখাশোনা করে। এর জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকাও দেয়। অথচ তার কথায় খেলাপ করেছে। নার্সরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, পরবর্তীতে আর এমন হবে না বলে জানায়। আধার তখন শেষবারের মতো একটা সুযোগ দেয়। তারপর থেকে শুধু আলোর বাবা, চাচা ও দাদাজান ব্যতীত কোনো পুরুষকে ঢুকতে দেয়নি। আধার কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দুজন নার্স তাকে দেখে চুপচাপ বেরিয়ে গেল। আধার এগিয়ে এসে বেডের পাশে টিটেবিলের উপর রাখা ফুলদানি থেকে আগের ফুল বের করে তাজা গোলাপগুলো রেখে দেয়। তারপর অর্ধাঙ্গিনীর কাছে বসে ঝুঁকে এসে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দিল এবং শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলে? আমি তোমাকে বড্ড মিস করছিলাম গে। মেয়েটার কোনো সাড়াশব্দ নেই। সে তো নিথর হয়ে শুয়ে আছে বেডে। পরনের হাসপাতালের পোশাক, কোমর পর্যন্ত পাতলা চাদরটা টেনে দেওয়া। এক হাতে স্যালাইন চলছে। পুরো নিস্তব্ধ রুমের মধ্যে শুধু হার্টবিট মাপার মেশিন থেকে বিপ বিপ শব্দ ভেসে বেড়াচ্ছে। আধার মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, আর কত মাস এইভাবে শুয়ে থাকবে? 5টা মাস কি বেশি নয়? এইবার তো উঠে পড়ো মিস কালো। আমাকে অনেক শাস্তি দিয়েছ, আর দিও না। আমি যে আর শীতে পারছি না। আমাদের এই অনাকাঙ্ক্ষিত দূরত্ব আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমি তোমাকে চাই, খুব করে তোমাকে চাই। আধার কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে বুকের উপর মাথা রাখল। তারপর আলতো হাতে জড়িয়ে ধরে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ দুটো বুজে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আপনার স্বামী আপনাকে ছাড়া ভালো নেই মিসেস খান। একটুও ভালো নেই। এই পচা আমিটার জন্য হলেও ফিরে আসুন। নয়তো দেখা যাবে আপনার বিরহে আমিই দম আটকে মরে যাব। তখন আপনি আবার বলবেন নিজের বুকে ছেড়ে পালিয়ে গেছি। অথচ এই আপনিটাই আমাকে ছেড়ে এখানে দিব্যি ঘুমিয়ে আছেন। এতে যে আমার কষ্ট হয়, বড্ড বেশি কষ্ট হয় মিসেস খান। আপনার কি কষ্ট হচ্ছে না? একটু থেমে পুনরায় আওড়াল, জান, তুমি কি আমাকে অনুভব করতে পারছ? নাকি ভুলে গেছ? আধার কিছুক্ষণ চুপ থেকে আবারও ডেকে উঠল, জান, আমার ডাকে সাড়া দিবে না? প্রত্যুত্তরে কিছু শুনতে পেল না আধার। শুধু বুক চিরে বেরিয়ে এল এক দীর্ঘশ্বাস। একই সাথে আলোর বন্ধ চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। আজ শুক্রবার হওয়ায় আধার বাড়িতে এল। সে প্রতি সপ্তাহে একবার করে আসে দাদাজানের জন্য। আবার বিকেলে নয়তো সন্ধ্যায় ফিরে যায় হাসপাতালে। আলো টুনি ছায়াকে দিয়েছে। কারণ এখানে তাদের খেয়াল রাখার মানুষ নেই। শেফালি চাচি রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকে, আবার তিনি রাতে চলে যান। একবার তো খবর পেয়েছিল তাহমিনা খান বাচ্চাদের মেরেছে। উনার রুমে ঢুকে নাকি বিরক্ত করছিল। এটা শোনা মাত্রই দুজনকে রহমান বাড়িতে রেখে এসেছে। কারণ সে চায় না তার প্রিয় মানুষটির শখের জিনিসের কিছু হোক। আর তার বিশ্বাস আছে ছায়া কখনোই তার আপুর শখের জিনিসকে অবহেলা করবে না। তার আর মায়ের কাছেও দুটো খরগোশের ছানা রয়েছে। ওদের সাথেই থাকছে আর সময়ের সাথে সাথে বড় হচ্ছে। আধার ড্রয়িং রুমে প্রবেশ করে দেখল সোফায় তাহমিনা খান, শোভহান খান ও একজন ঘটক বসে আছে। আধার বেশি মাথা ঘামাল না, হতে পারে তাহমিনা উনার ছেলের জন্য মেয়ে দেখছে। নয়তো মেয়ের জন্য পাত্র দেখছে। সে এখন আর খুব বেশি এই পরিবারের মধ্যে নাক গলায় না। নিজেকে বড্ড দূরে সরিয়ে নিয়েছে। কারণ আজকাল তার সবকিছুই অসহ্য লাগে, ইচ্ছে করে সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে বসে থাকতে। দিন শেষে ওইটাই তার শান্তির জায়গা।
দাদুভাই, নাতবু কেমন আছে? দাদাজানের কথায় আধার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলল। আমাকে ছেড়ে তোমার নাতবু ভালোই আছে গি। শোভহান খান দীর্ঘশ্বাস ছাড়লেন। বড় নাতির মলিন মুখটা দেখলে তার খুব কষ্ট হয়। ছেলেটা কি খায় না খায় কিচ্ছুটি জানে না। সপ্তাহে একবার করে এখানে এলে সে কোনোমতে একটু খাবার নিজ হাতে জোর করে খাইয়ে দেয়। এই কয়েক মাসে আধার অনেকটাই শুকিয়েছে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে সেটারও হিসেব নেই। হৃদয়টা ক্ষতবিক্ষত হলেও বাহিরে ঠিকই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে। অথচ ছেলেটা আগের থেকেও বেশি ছন্নছাড়া হয়ে গেছে। আধার শার্টের দুটো বোতাম খুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পিছন থেকে তাহমিনা খান ডেকে উঠলেন। তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে গি। আধার পিছনে না তাকিয়েই বলল। বলুন। আর কতদিন এইভাবে থাকবে? নিজের ভবিষ্যতের কথা একবার চিন্তা করছ? আমি এইভাবেই ঠিক আছি গু। তুমি ঠিক থাকলেও এই সংসার ঠিক নেই। এ বাড়িতে বোমাদের প্রয়োজন কু। আপনার ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুন। এতে বাধা দিয়েছে কে? রাত সবে নিজের ক্যারিয়ারের দিকে মন দিয়েছে, আর ও এখন বিয়ে করতে চায় না। তাই তোমার জন্য মেয়ে দেখছি। আধার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে কপাল কুঁচকে বলল। আমার জন্য মেয়ে দেখছেন মানে? আপনি কি ভুলে গিয়েছেন আমি একজন বিবাহিত পুরুষ? ওই জীবন্ত লাশের জন্য আর কত অপেক্ষা করবে? যদি কখনো ফিরে না আসে তখন? আধারের চোয়াল শক্ত হল, সে এগিয়ে এসে কাচের টিটেবিল তুলে ফ্লোরের মাঝে এক আছাড় মারল। সঙ্গে সঙ্গে কাচগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তাহমিনা খান ও ঘটক সাহেব চমকে উঠে দাঁড়ালেও শোভহান খান চুপচাপ বসে থাকল। কারণ তিনি আগে থেকেই জানতেন এমন কিছু হবে। আমার বউ শুধু কোমায় আছে, ও মরে যায়নি। আর এতই যদি বিয়ের শখ, তাহলে আপনি বিয়ে করুন না। আপনার সো কোল্ড স্বামী তো কবেই মারা গেছে গি। আধার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। তাহমিনা খান চিল্লিয়ে উঠে বললেন। তুমি কি বলছো? একবার ভেবে বলছো? আমি কেন বিয়ে করব? আমি তোমার বাবাকে ভালোবাসি। উনাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না গে। তাহলে আমাকে কোনো মুখে বিয়ে করতে বলছেন? একটুও বিবেকে বাধল না? আপনি যেমন আপনার স্বামীকে ভালোবাসেন তেমন আমিও আমার বুকে ভালোবাসি। তার জন্য শুধু এই কটা মাস কেন? বছরের পর বছরও আমি অপেক্ষা করতে প্রস্তুত। এই অপেক্ষা করতে করতে যদি বুড়ো হতে হয় তাহলেও আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমাকে কিছু বলার আগে 10 বার ভেবে নিবেন গু। কথাগুলো বলে আধার হনহনিয়ে দোতলায় উঠে গেল। কিছু একটা ভেবে হঠাৎই থেমে গিয়ে নিচে তাকিয়ে ঘটকের উদ্দেশ্যে বলল। এই যে ঘটক মশাই, আপনি এখান থেকে যাবেন নাকি ডাইনিং টেবিল আপনার মাথায় ভাঙব? এহেন কথা শুনে ঘটক সাহেব শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে ছবিগুলো নিজের পোটলার মধ্যে ঢুকিয়ে চলে গেল। আপনি দেখলেন বাবা, আপনার বড় নাতি দিন দিন কতটা বেয়াদব হচ্ছে। শোভহান খান শান্ত গলায় বললেন। আমি তোমাকে আগেই মানা করেছিলাম এমনটা না করতে। ছেলেটা সারাক্ষণ সাপের মতো ফোঁস ফোঁস করে। একটু ভালো কথা বললেও ছাদ করে উঠে। আর রাগের কথা তো নাই বললাম। ও আজকাল আমার সাথেও ঠিকমতো কথা বলে না। আমার নাতিটা এখন ভালো নেই ছোট বুমা। ও যে পরিস্থিতিতে রয়েছে সেখানে এমন অদ্ভুত ব্যবহার করা কি অস্বাভাবিক কিছু? ও আগে থেকেই অদ্ভুত ছিল, শুধু ধৈর্য ধরে থাকত। কিন্তু এখন তার ধৈর্য নেই বললেই চলে। তাই এমন বদমেজাজির হয়ে গেছে। তুমি সবকিছু জেনে শুনেও যদি ক্ষিপ্ত সাপের লেজ ধরে টানাটানি করো, তাহলে তো ছোবল খেতেই হবে। তাই বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। নয়তো ভবিষ্যতে অনেক পস্তাবে গি। কথাগুলো বলে শোভহান খান সেখান থেকে চলে যান। আর তাহমিনা খান রাগে ফুঁসতে থাকলেন। আধা লম্বা শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। এটা 4.5 মাস ধরে খাওয়া শুরু করেছে। তবে খুব একটা বেশি খায় না, যখন মন খারাপ বা অতিরিক্ত কষ্ট অনুভব করে তখন খায়। কিন্তু আজকে কেন জানি সিগারেট টানতেও ভালো লাগছে না। সে নাকমুখ দিয়ে ধোঁয়া বের করে আগুন নিভিয়ে নিচে ছুঁড়ে মারল। তারপর খোলা নীল আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল। আধার খান যখন একবার কাউকে ভালোবেসে ফেলেছে, তখন শেষ নিঃশ্বাস অবধি তাকেই ভালোবেসে যাবে। তুমি চাইলেও আমি তাকে ছাড়ব না। বরং আমিও দেখি তুমি আর কতদিন আমার ভালোবাসার পরীক্ষা নাও। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।